হ্যালো এন্ড ওয়েলকাম টু এইচডি স্টোরি, যেখানে বিশ্বের কিছু বাছাই করা বিশেষ মুভির গল্প ডিটেইলে এক্সপ্লেন করা হয়, যার এফেক্ট কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনের ভেতরে থেকে যাবে। আজকের মুভিটা সম্বন্ধে কোনো ইন্ট্রোডাকশন দেব না, শুধু এতটুকু বলতে পারি এরকম ভূতের কাহিনী এর আগে কখনো শোনোনি। গল্প শুরু করার আগে শুধু একটা ওয়ার্নিং দিতে চাই, যাদের হার্ট প্রচন্ড দুর্বল তারা এই ভিডিওটা থেকে দূরে থাকো। মুভির শুরুতে দেখা যায় যশ তার স্ত্রী রেনি ও 3 সন্তানকে নিয়ে একটা বাড়িতে বসবাস করতে আসে। রেনির মিউজিকের খুব শখ, তাই এই নিলিবিলিতে বাড়ি কিনেছে যশ। তাদের বড় ছেলে ডাল্টন তার মায়ের কাছে আসে এবং দেখে তার মা অ্যালবামে কিছু ছবি দেখছে। সে তার মাকে জিজ্ঞেস করে, মা এগুলো কার ছবি? তার মা বলে, এগুলো আমার ছোটবেলার ছবি। ডাল্টন বলে, মা বাবার ছোটবেলার কোনো ছবি নেই কেন? তার মা বলে, আমি জানি না ঠিক, তোমার বাবার কোনো ছোটবেলার পিকচার নেই। পরদিন রেনি পিয়ানো যাচ্ছিল বসে, পাশে রাখা বেবি মনিটর যন্ত্রটাতে কিছু আওয়াজ হতে থাকলো ফিস ফিস করে। বেবি মনিটর যন্ত্র হলো এরকম একটা যন্ত্র বাচ্চাদের দেখাশোনার জন্য যে যন্ত্রটা ইউজ হয়, কিন্তু সেই যন্ত্রেই ফিস ফিস করে আওয়াজ হতে লাগলো এবং রেনি ভয় পেয়ে গেল। সে উপরে ছুটে গেল, উপরে গিয়ে দেখলো কিছুই নেই। সেদিন রাতে সবাই যখন ঘুমোচ্ছে, ডাল্টনের রুমের বাইরে কিছু একটা দেখা গেল কাচের জানালার ওপাশে। পরদিন সকাল হলো। আশ্চর্যের ব্যাপার, ডাল্টন কিছুতেই ঘুম থেকে উঠছে না। জোশ আর রেনি ডক্টরের কাছে নিয়ে গেল ডাল্টনকে। ডক্টর বলে, আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে, ডাল্টন কিন্তু কোমায় আছে। এটা শুনে রেনি কান্নায় ভেঙে পড়ে। ডাল্টনকে বাড়িতে নিয়ে আসা হলো, বাড়িতে চিকিৎসা শুরু হলো। রাতে বিছানায় শুয়ে রেনি জোশকে এসব বলছিল যে আমার মনে হয় বাড়িতে কোনো কিছু গন্ডগোল আছে, কিন্তু জোশ তেমন পাত্তা দিল না। ঠিক তখন দরজায় শব্দ হলো। এত রাতে কে এসেছে? জোশ গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করলো, কে? কিন্তু কোনো সাড়া নেই। ওদিকে জোশ দরজায় তখন দাঁড়িয়ে, তখন বেবি মনিটর যন্ত্রটার ওপরে রুমে শুয়ে থাকা বাচ্চাটার কান্নার আওয়াজ। রেনি ছুটে গেল ওপরে, রুমে গিয়ে দেখে তার বাচ্চার ঠিক মাথার পাশে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখগুলো রাগে জ্বলছে। রেনি চিৎকার করে যশকে ডাকলো। যশ তাড়াতাড়ি দৌড়ে এলো, কিন্তু সেখানে কেউ ছিল না। ওদিকে দরজায় অ্যালার্ম বেজে ওঠে। যশ আবার দৌড়ে গেল এবং দৌড়ে গিয়ে দেখে দরজাটা খোলা। আশ্চর্যের ব্যাপার, দরজাটা খুললো কে? কারণ এই দরজা খুলতে গেলে তো কোড নাম্বার টিপে খুলতে হয়, কিন্তু সেখানে কেউ ছিল না। পরদিন জশ স্কুলে গেল। এই স্কুলে সে পড়ায়। সেখান থেকে সে রেনিকে কল করে বলল, রেনি আজ থেকে আমার ফিরতে দেরি হবে কিছুদিন, আমার এখানে কিছু কাজ পড়ে গেছে, অনেকটা রাত হয়ে যাবে, তুমি আমার জন্য ওয়েট করো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। সেদিন রাতে ডাল্টনের বেডে রেনি বেড পরিষ্কার করতে গিয়ে দেখলো রক্ত মাখা একটা হাত। সে যশকে ফোন করে, যশ তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার খুব ভয় লাগছে। যশ ফিরে আসে, সেই সবকিছু জানায় যশকে এবং সে বলে, যশ এই বাড়িতে অতৃপ্ত আত্মা আছে, আমি দেখেছি কালো ছায়া মূর্তি। যশ বিশ্বাস করে না। তখন সে রক্ত মাখা চাদরটা দিয়ে বলে, এটাকেও কি তুমি বিশ্বাস করবে না? সেই রাতে হঠাৎ রাত 3টের সময় রেনির ঘুম ভাঙে। রেনি দেখে জোরে জোরে পা ফেলে কে যেন দরজার বাইরে পায়চারি করছে। শব্দ হচ্ছে ধূপ ধাপ ধূপ ধাপ করে। সে চিৎকার করে উঠে, যশ যশ তুমি, যশ এটা কি তুমি? কোনো উত্তর আসে না। হঠাৎ দেখে একটা লোক তার দিকে দৌড়ে এলে এবং তাকে ধরতে এলে সে চিৎকার করে ওঠে। যশ দৌড়ে আসে। রেনি বলে, যশ আমাকে বিশ্বাস করো, এই বাড়িতে কোনো পিশাচ আছে, এই বাড়িটা অশুভ, এই বাড়িটা অভিশপ্ত। যশ বলে, আমি তোমাকে বিশ্বাস করি রেনি। পরদিন তারা অন্য একটা বাড়িতে শিফট করলো। সেদিন ঘরে মিউজিক চলছিল। রেনি লক্ষ্য করলো একটা বাচ্চাদের ড্রেস পরা, মুখটা বৃদ্ধদের মতো কেউ একটা নাচছে মিউজিকের তালে তালে আর অদ্ভুত ভাবে হাসছে। রেনি পিছু নিল সেই বাচ্চাটার, কিন্তু তার সামনে দিয়ে সে হাসতে হাসতে সেই পিশাচটা চলে গেল। সে কান্নায় ভেঙে পড়ে। একবার এক একটা করে পিশাচ আর অতৃপ্ত আত্মা দেখতে পাচ্ছে সে জোশকে সবকিছু বলল। লরেন নামে এই মহিলাকে দেখা যায়। লরেন হলো জোশের মা, অর্থাৎ রেনির শাশুড়ি। ডলটন রেনি আর জোশের সাথেই আছে, কিন্তু বাকি বাচ্চা দুটোকে লরেনের কাছে রেখে দিয়েছে যশ, লরেনের বাড়িতে। লরেন বলল, যশ তুমি যদি রাজি থাকো, একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে। এলিস নাম তার। এলিস পরীক্ষা করে সব দেখে এবং তারপর যা বলে সেটা শুনে মাথা ঘুরে গেল। সে বলে, কিছু মানুষ আছে যারা ঘুমিয়ে পড়ার পর তাদের বডি থেকে সোল বা আত্মা বাইরে বেরিয়ে আসে।
এবং তারা এটা বুঝতে পারে না, কারণ তারা ভাবে তারা স্বপ্ন দেখছে, কিন্তু তাদের আত্মা ঘুরে বেড়াতে থাকে এদিক সেদিক, এবং এদেরকে বলা হয় অ্যাস্ট্রো ট্রাভেলার। তোমাদের ছেলে ডলটন অনেক ছোট থেকে এটা করছে, আর ঘুরতে ঘুরতে ও ডাফোডারে পৌঁছে গেছে। ডাফোডার মানে আমাদের দুনিয়া থেকে আলাদা একটা দুনিয়া, সেখানে সময় কাজ করে না, মৃত অতৃপ্ত আত্মারা সেখানে ঘুরে বেড়ায়, আর ডলটনের সোল ওখানেই আছে। এবং সেদিন রাতে এলিস ডলটনের আত্মার সাথে কথা বলে। এলিস ডলটনকে জিজ্ঞেস করে, ডলটন তুমি কোথায়, আমাকে শুনতে পাচ্ছ? ডলটন বলে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি আমার সাথে কথা বলো না, ওরা কিন্তু সব শুনতে পাচ্ছে। এলিস বলে, কে শুনতে পাচ্ছে? ডলটন কিচ্ছু বলে না। সে আবার জিজ্ঞেস করে, ডলটন কে শুনতে পাচ্ছে? ডলটন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এলিস আবার জিজ্ঞেস করে, ডলটন তুমি কোথায় আছো? ডলটনের আত্মা বলে, ওরা কিন্তু সব শুনতে পাচ্ছে, তুমি কি কি বলছো, ওরা আমাকে এখানে বেঁধে রেখেছে, আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা, ওরা আমাকে খুব কষ্ট দেয়। ব্যাস এই কথা বলতে বলতে ওখানে অনেকগুলো প্রেতাত্মা চলে আসে। এক একটা পিশাচ ওখানে থাকা সবগুলো মানুষের উপরে হামলা করে, এবং একটা পিশাচ ডলটনের বডিটা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোন রকমে এলিসের চেষ্টায় তারা সব সেখান থেকে পালিয়ে যায়। লরেন আসে সেখানে। এলিস বলে, তোমাদেরকে কিছু সত্যি কথা বলতে চাই, আমার মনে হয় এগুলো বলে দেওয়া দরকার। ডলটন যে নিজের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় ঘুমের মধ্যে, এটা কিন্তু ওর বাবা জশের কাছ থেকেই ও পেয়েছে। ওখানে থাকা জশ এবং তার স্ত্রী অবাক হয়ে যায় এটা শুনে। তখন জশের মা লরেন বলে, হ্যাঁ এলিস ঠিক কথাই বলছে, তুই যখন ছোট ছিলি তখন তোর সাথেও এরকমই কিছু ঘটেছিল। তোর ছবি তুলতে গেলেই সেখানে দেখা যেত একটা বুড়ি ডাইনিকে, জশের পেছন দিকে দাঁড়িয়ে থাকতো সেই বুড়ি ডাইনিটা, এবং ওর ছায়া ছিল জশের ওপরে। আর তখন এই এলিসই জশকে বাঁচিয়েছিল, আর সেই জন্য জশের ছোটবেলার কোনো পিকচার তাকে দেখানো হয়নি, বা কোনো পিকচার অ্যালবামের মধ্যে নেই। লরেন এসব বলার পর জশের ছোটবেলার কিছু পিকচার দেখায়, এবং সেই পিকচারগুলোর মধ্যে দেখা যায় জশের পেছনে দাঁড়িয়ে আছে একটা বুড়ি প্রেতাত্মা। এলিস বলে, জশ তোমার ছেলে ডলটনকে বাঁচানোর একটাই উপায় আছে, যেহেতু তুমি তোমার বডি থেকে বেরিয়ে অ্যাস্ট্রাল ফর্মে তুমি ডাফোডারে যেতে পারো, সুতরাং তোমাকে সেভাবেই যেতে হবে সেখানে, এবং সেখান থেকে ডলটনকে নিয়ে আসতে হবে। এবং জশের আত্মাকে অনেক চেষ্টা করে সেখান থেকে ডাফোডার মানে মৃতদের দুনিয়াতে পাঠানো হয়। জশ সেখানে যায়, চারিদিকে অন্ধকার, সে চিৎকার করতে থাকে, ডলটন ডলটন আমি এসে গেছি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আরো এগিয়ে যেতে থাকে সে। হঠাৎ করে একটা মহিলার কান্নার আওয়াজ পায়, মহিলাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে এগিয়ে যায় এবং দেখে একটা মেয়ে বন্দুক হাতে বসে আছে। সে মেয়েটাকে জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়? মেয়েটা গায়েব হয়ে যায়, এবং তারপর গুলির আওয়াজ পাওয়া যায়। দেখা যায় মেয়েটা 3 জনকে গুলি করে মেরে দিয়েছে, আর মেয়েটা চুপচাপ তাকিয়ে হাসছে, কোনো কথা নেই। জশ এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে তার উপরে একটা পিশাচ ঝাঁপিয়ে পড়ে। জশ কোন রকমে সেই পিশাচটাকে ভাগিয়ে দেয় এবং একটা রুমের ভেতরে প্রবেশ করে। রুমে ঢুকে সে দেখে ডলটনের পায়ে বেরির মতো বাঁধা আছে, এবং ডলটনের আত্মা ওখানে বাঁধা রয়েছে। ডলটন তার বাবাকে দেখে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। জশ গিয়ে বলে, ডলটন কাঁদে না, দেখো আমি এসে গেছি, তোমার বাবা এসে গেছে, এবার সবকিছু ঠিক হয়ে যাবে, চলো আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। ডলটন প্রথমে খুশি হলেও আস্তে আস্তে তার মুখ গম্ভীর হয়ে আসে। সে বলে, বাবা চুপ, ও কিন্তু আমাদেরকে দেখছে, ও কিন্তু আমাদের সব কথা শুনতে পাচ্ছে বাবা, ওই দেখো পেছনে তাকিয়ে দেখো বাবা, ও কিন্তু আমাকে এখান থেকে নিয়ে যেতে দেবে না। ডলটন এই কথাগুলো ফিস ফিস করে বলে। ডলটন বলার সাথে সাথে একটা পিশাচ ওখানে চলে আসে এবং জশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। সেই প্রেতাত্মাটা কিছুতেই ডলটনকে ওখান থেকে নিয়ে যেতে দেবে না। জশ কোন রকমে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে দৌড়তে শুরু করে, এবং অনেকগুলো পিশাচ অতৃপ্ত আত্মা তাকে ঘিরে ধরে। এদিকে জশের বাড়িতে রুমের মধ্যে, যেহেতু জশের বডিতে জশের আত্মা বা সোল ছিল না, তাই কিছু অতৃপ্ত আত্মা এগিয়ে আসতে থাকে জশের বডির দিকে। এই সময় এলিস রেনিকে বলে, রেনি জশের আত্মাকে তাড়াতাড়ি ডাকো, জোরে জোরে ডাকতে থাকো, ওই প্রেতাত্মা গুলো জশের বডিকে ছুঁয়ে ফেলার আগে জশকে নিজের বডির মধ্যে ফিরে আসতে হবে, নয়তো কিন্তু সব কিছু ছারখার হয়ে যাবে। রেনি চিৎকার করতে থাকে, জশ জশ তুমি ফিরে এসো, জশ তুমি ফিরে এসো, তাড়াতাড়ি এসো। জশ দৌড়তে থাকে তার ছেলেকে নিয়ে, পেছনে পেছনে প্রেতাত্মা গুলো দৌড়চ্ছে। জশ আস্তে আস্তে কোন রকমে সেই প্রেতাত্মা গুলোর কাছ থেকে বেঁচে
এসেছে তার ছেলেকে নিয়ে কোন রকমে তার বাড়িতে পেছন দরজা দিয়ে প্রবেশ করে সে তার ছেলেকে বলে তুই যা, আমি আসছি। এবং এই সময় দেখা যায় সেই ডাইনিটাকে আবার, যেই ডাইনিটা যশের ছোটবেলায় যশের ওপরে যার ছায়া পড়েছিল। যশ এবার চিৎকার করে ওঠে, সে বলে তুমি যাও, তোমাকে আমি ভয় পাই না, তোমাকে আমি আমার লাইফে চাই না, তুমি আমার শরীরের পাশে আশেপাশে ঘেসবে না, তুমি এখান থেকে চলে যাও। ডাইনিটা জোরে জোরে হাসতে থাকে। যশ আবার চিৎকার করার পর ডাইনিটা মিলিয়ে যায় এবং এই সময় ডলটনের বডিতে ডলটনের আত্মাও ফিরে এসেছে। সবকিছু স্বাভাবিক হয়। ওপরে যখন ডলটনের মা রিনি এবং লরেন ডলটনকে খাবার খাওয়াচ্ছিল, নিচের রুমে তখন এলিস আর জোস ছিল। এলিস বলে যশ এই ছবিটা দেখো, বলে যশের হাতে একটা ছবি দেয় এবং হাতে ছবি দেওয়ার সময় এলিস লক্ষ্য করে যশের হাতটা কিন্তু যশের ছিল না। সেই হাতটা বহু যুগ আগের অনেক বয়স্ক একটা বৃদ্ধা ডাইনির হাতের মতো, সাদা এবং ফাটা ফাটা। সে মুহূর্তের মধ্যে বুঝে যায় যে যশের শরীরে সেই ডাইনিটা আবার ফিরে এসেছে, যে ডাইনিটাকে সে ছোটবেলায় তাড়িয়ে দিয়েছিল। সে মুহূর্তের মধ্যে যশের একটা ছবি তোলে এবং যশ প্রচন্ড ক্ষেপে যায়। সে এলিসের গলা চিপে ধরে এবং এলিস কোন রকমে বাঁচার জন্য ছটফট করতে থাকে। ওপরের রুমে থাকা রেনি কিছু একটা শব্দ পেয়ে সে নিচে নেমে আসে। নিচে নেমে এসে দেখে এলিস মরে পড়ে আছে। সে দেখে ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে ডাকতে থাকে, যশ যশ তুমি কোথায়, যশ তুমি তাড়াতাড়ি এদিকে এসো যশ। কিন্তু যশকে কোথাও সে খুঁজে পায় না এবং তারপরে সে এলিসের ওখানে আবার ফিরে আসে এবং সামনে পড়েছিল ক্যামেরাটা। সে ক্যামেরাটা হাতে তুলে নিয়ে যা দেখে তাতে তার মাথা ঘুরে যায়। সেই ক্যামেরাতে যে যশের ছবি তোলা হয়েছিল সেখানে যশের পরিবর্তে সেই ডাইনিটার ছবি ছিল এবং এটা দেখার সাথে সাথে রেনির কাঁধের ওপরে একটা হাত আসে এবং যশের গলার আওয়াজে বলতে শোনা যায়, রেনি আমি তো এখানেই আছি। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নয়তো ওরা কিন্তু সব দেখছে।